আরিয়ান আর সুনীল দুজনই বিহারে থাকতো আর তারা দিল্লি শহরে চাকরি করত। ওরা দুজন সকালবেলা অফিসের জন্য বেরোতেই যাচ্ছিল। তক্ষুনি তাদের বাড়ির মালকিন তাদের রুমে এসে তাদেরকে বলে ওঠেন, তোমরা দুজন 2 মাসের ভাড়া দাওনি যে, কবে দেবে বলো? আগে কয়েকদিন পরে আমরা দুজন ভাড়া দিয়ে দেব। দেখো, তোমরা দুজন এই শহরে নতুন এসেছো, সেই জন্য এর ব্যাপারে তোমরা কম জানো। আপনি কি বলতে চাইছেন? দেখো, তোমাদের দুজনের লেট নাইট আসার অভ্যাস আমার একদম পছন্দ না। সেজন্য অফিস থেকে সোজা বাড়িতেই আসবে। দিনকাল কিন্তু সাধারণ নয়। সুনীল আর আরিয়ান বাড়ি থেকে বেরিয়ে যায়। বাইরে গিয়ে আরিয়ান সুনীলকে বলে, আরে ধুর, আমাদের বাড়ির মালিক কিন্তু আজকে অর্ডার দিয়ে দিয়েছে যে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলল। আর আমাদের বন্ধুর জন্মদিন আজকে। আরে তুই চিন্তা করছিস কেন? আজকে রাত্রে যখন লেট আসবো না, তখন ভাড়ার মালিককে বলে দেবো যে আমরা আমাদের বন্ধুদের বার্থডে পার্টিতে চলে গিয়েছিলাম। তো এটা তো উনি খুব একটা খারাপ ভাববেন না। বিকেলবেলা ফ্রি হয়ে তারা নিজের বন্ধুর বার্থডে পার্টিতে চলে যায়। ফিরতে তাদের অনেক দেরি হয়ে গেছিল। ওরা দুজন নেশায় ছিল। রাত্রি 12টা বেজে গেছিল। রাস্তা খুব খালি হয়ে গেছিল। তক্ষুনি ওদের দুজনের কাছে একটা অটো রিকশা আসে। কোথায় যেতে চাও বাবু? চন্দননগরে যেতে চাইছি। চন্দননগর তো অনেক বড় সাহেব। চন্দননগরে কোথায় যেতে চাইছেন আপনারা? আরে সেসব শুনে তুমি কি করবে? তোমাদের রাস্তা আমি ঠিক বলে দেবো। আচ্ছা, এটা তাহলে ভালোই হবে। তাহলে দেরি করছেন কেন আপনারা? তাড়াতাড়ি অটোতে বসে পড়ুন দেখি। এই এলাকাতে শুধুমাত্র আমি একাই থাকি যে রাত্রিবেলা অটো চালায়। ওরা দুজন অটো রিকশায় বসে পড়ে। আর 20 মিনিটের পর অটোওয়ালা ওদের দুজনকে বলে, চন্দননগর এসে গেছে বাবু। বলুন তো যে অটোটা কোথায় থামাবো? কিন্তু দুজনের মধ্যে কেউই উত্তর দিল না। রিকশাওয়ালা দেখতে পায় দুজন ঘুমিয়ে পড়েছে। উনি তাদেরকে ওঠানোর চেষ্টা করেন। বাবু, চন্দননগরে পৌঁছে গেছি তো, তাড়াতাড়ি উঠুন। রিকশাওয়ালার আওয়াজ শুনে ওরা দুজন চোখ খুলে ফেলে। ওরা দুজন অটো থেকে নেমে যায়। তোমাকে অসংখ্য ধন্যবাদ অটোওয়ালা দাদা। এইটুকু বলে সুনীল পকেট থেকে 100 টাকা বার করে রিকশাওয়ালাকে দিয়ে দেয়। রিকশাওয়ালা দুজনকে নামিয়ে দেয় আর ফেরত চলে যায়। এ আমরা কোথায় নামিয়ে দিয়ে চলে গেল রে? কিছুই তো বুঝতে পারছি না। আরে ভাই, রাস্তাতেই নামিয়ে দিয়েছে। চ সোজা হাঁটি চ। ওরা দুজন একটু দূরই হেঁটেছিল। তক্ষুনি ওরা দুজন সামনে ভিড় দেখতে পেয়ে যায়। এত ভিড় করতে গেলে এটা তো কোনো সিনেমা হল মনে হচ্ছে। এখানে মনে হয় সিনেমা চলছে, বুঝলি? আরে বাহ, চ আজকে নাইট শো দেখবো। না না না, আমার মুড নেই। তুই একটা কাজ করি, আমরা পিকচার আমরা কালকে দেখবো। এখন আমরা রুমে ফিরে যাই। সুনীল ঘড়ি দেখে আর বলে, আরে রাত্রির 12টা বাজছে। কি জানি বাড়ির মালিক দরজা খুলবে কি না। তাতেই ভালো হবে বরং আমরা এখানেই সময়টা কাটিয়ে নিই। সকাল 4টেয় চলে যাব। বলে দেবো যে ওভার টাইম ছিল। আমি টিকিটটা কিনে আনছি। হ্যাঁ, টিকিট নেওয়ার জন্য সুনীল যেই মাত্র টিকিট কাউন্টারে পৌঁছায় তখন ওখানে কেউই ছিল না। সে নেশার অবস্থায় চোখ একটু বন্ধ করে নেয় আর টাকা দিয়ে দেয়। টিকিট নিয়ে ওরা আরিয়ানের সাথে হলের ভেতরে চলে যায়। ভেতরে একজন লোক ওদের দুজনকে সিটে বসিয়ে দেয়। আরিয়ান চারদিকে চোখ মেলে দেখে, তখন ওখানে কেউই ছিল না। তুই তো বলছিলি যে খুব ভিড় রয়েছে। এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমরা শুধুই দুজন। আরে তুই কি মনে করিস আমি কি সিনেমা দেখার জন্য টিকিট কিনেছি? আমি তো শুধু কিছুক্ষণ এসিতে ঘুমাতে চাই। তক্ষুনি আরিয়ান আগের সিট থেকে একটা মহিলাকে নিজের দিকে আসতে দেখে। সেই মহিলার চুল এলোমেলো ছিল। পর মুহূর্তেই সেই এলোমেলো চুলের মহিলা আরিয়ানের সামনে দাঁড়িয়েছিল। ওয়েলকাম টু সিনেমা হাউস। এই মৃত্যুর সিনেমাতে তোমাদের দুজনের স্বাগত জানাই। এইটুকু বলা মাত্রই সেই মহিলার চেহারা ভয়ানক হয়ে যায়।
আর সে হাওয়ায় উড়তে শুরু করে। আরিয়ান ভেতর পর্যন্ত কেঁপে ওঠে আর সুনীলকে তুলে বলে, সুনীল ওঠ, দেখ না ভাই, এ কে রে? হঠাৎ করে সেই মহিলা উধাও হয়ে যায়। সুনীল চারদিকে দেখতে শুরু করে আর বলে, কেউ তো নেই, কি হলো তোর? এই জায়গাটা আমার গন্ডগোল মনে হচ্ছে, জানিস তো। আরে আরিয়ান, রাত্রির 12টা বাজে এখন, তুই নিশ্চয়ই ভুল বুঝেছিস, আর কিছু নয়, আমায় ঘুমোতে দে তো। তক্ষুনি আরিয়ান চিৎকার করে বলে, আমার পাটাকে ধরে রেখেছে। সুনীল যখন নিচে দেখে তখন সে শুধু কালো দুটো হাত দেখতে পায়। সুনীলের নেশা এখন নেমে গেছিল আর সে ঘাবড়িয়ে দূরে দাঁড়িয়ে পড়ে। আরিয়ানও দাঁড়িয়ে পড়ে। কিছু একটা গন্ডগোল আছে এখানে, হয়তো আমরা একটু বেশি খেয়ে ফেলেছি রে। আজকে জানি না কি হচ্ছে আমাদের সাথে। তুই দাঁড়া, আমি মুখটা ধুয়ে আসি একটু। আরিয়ান আবার ভয়ে ভয়ে কোনার সিটে বসে পড়ে। সুনীল এদিক ওদিক দেখতে দেখতে টয়লেটে যায়। যেই মাত্র সে টয়লেটের দরজা খোলে, সে দেখতে পায় ভেতরে আরিয়ান দাঁড়িয়েছিল। তুমি এখান থেকে আবার ফিরে যেতে পারবে না। এটা দেখে সুনীলের পুরো নেশা নেমে যায়। সে দৌড়তে দৌড়তে হাঁফাতে হাঁফাতে যায় আর হলে পৌঁছায়। তখন সে দেখতে পায় আরিয়ান নিজের সিটেই বসে আছে। আরিয়ান, এখানে কিছু গন্ডগোল আছে, এখান থেকে তাড়াতাড়ি চ, পালিয়ে চ। তক্ষুনি সুনীল পেছন থেকে আরিয়ানেরই আওয়াজ শুনতে পায়। কার সাথে কথা বলছিস তুই? আমি তো এখানে রয়েছি। সুনীল যেই মাত্র সিটের দিকে তাকায় তখন এখন একটা কঙ্কাল বসেছিল। হঠাৎ করে হলের আবহাওয়া পাল্টে যায়। এখন পুরো হল লাশে ভরে উঠল। আরে এসব কি হচ্ছে রে? আরে আমি কি করে জানবো বলতো? আমাদের দুজনকে ঝেউ করে এখান থেকে পালাতে হবে। কিন্তু আমার মনে হচ্ছে কথা বলে সময় নষ্ট না করাই উচিত আমাদের। যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে চ এখান থেকে, চ। ওরা দুজন গেটের দিকে পালায়। পালাতে পালাতে দুজন দেখে যে ক্যান্টিন এরিয়াতেও লোকেরা মরা অবস্থায় ছিল আর একটা পুড়ে যাওয়া স্ত্রী তাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। প্লিজ আমাকে বাঁচান, দেখুন দেখুন আমার পুরো শরীর আগুনে পুড়ে গেছে আর আমার স্বামীও প্রচন্ডভাবে পুড়ে গেছেন, আমাকে বাঁচান। এইটুকু বলে হঠাৎ করে সেই স্ত্রী হাসতে হাসতে বলে, মৃত্যুর সিনেমায় তোমাদের স্বাগত জানাই। এই পুরো সিনেমা হলে শুধু তোমরা দুজনই জীবিত আছো, কিন্তু বেশিক্ষণ জীবিত থাকতে পারবে না। এই সিনেমা হলে এখানে একবার যে চলে আসে সে ফেরত যেতেই পারে না, সেই জন্য একে মৃত্যুর সিনেমা হল বলে। নিচে ক্যান্টিন এরিয়ার লাশ সবাই নড়তে নড়তে দাঁড়িয়ে পড়ে আর ওদের দুজনের দিকে দেখতে শুরু করে। কাটা পোড়া চেহারা আর ল্যাংড়াতে ল্যাংড়াতে কিছু মৃতদেহ। সবাই এখন আস্তে আস্তে সুনীল আর আরিয়ানের দিকে এগিয়ে যাচ্ছিল। তক্ষুনি সুনীল আর আরিয়ান দুজনই টয়লেটে ঢুকে যায় আর দরজা ভেতর দিয়ে লক করে দেয়। আরে আমরা দুজন কোথায় চলে এলাম? আমার মনে হচ্ছে আমরা দুজন আর প্রাণে বাঁচবো না। এই ভয়ঙ্কর যেই লোকগুলোকে দেখতে পাচ্ছি মেরে ফেলবে ওরা আমাদের। আরে সে যাই হোক না কেন আরিয়ান, আমাদের যে করেই হোক সাহস রাখতে হবে, বুঝলি তো? তোর ফোনটা কি চালু আছে? একবার লোকেশনটা দেখ না কোথায়। আমার ফোনটা ডেড, জানিস তো। সুনীল দেখতে পায় তখন মোবাইলে নেটওয়ার্কই ছিল না আর দরজা ক্রমাগত ধাক্কা মারা হচ্ছিল। বাইরে থেকে ভয়ঙ্কর কর্কশ আওয়াজ আসছিল। আমার ফোনে তো নেটওয়ার্কই নেই। এবার এই ভূত পিশাচ ডাইনি আমাদেরকে শেষ করে ফেলবে। এই অটোওয়ালা আমাদের কোন জায়গায় ছেড়ে গেল বলতো? চন্দননগর বলে আরে শ্মশানে ছেড়ে দিয়ে গেল নাকি? এরকম ভয়ঙ্কর জঘন্য লোকজন আমি আর আগে কখনো দেখিনি রে। আরে মাত্র দুজন বেঁচে রয়েছে রে, কিন্তু আমরা দুজন কি করি বলতো? হঠাৎ করে আওয়াজ আসা কম হয়ে যায়। ওরা দুজন ক্রমাগত ঈশ্বরের নাম জাপ করছিল। 4টে বাজে আরিয়ান, এখন আমাদের কি করা উচিত? বাইরে থেকে শব্দগুলো আর আসছে না, কিন্তু সকাল হবে একটু পরেই। তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে আমাদের। কিন্তু বাইরে ওই শয়তানগুলোর পুরো সৈন্য দাঁড়িয়ে রয়েছে। আমি দেখছি, দাঁড়া। বাইরে তাকিয়ে দেখে তখন বাইরে কেউই ছিল না।
এখন ওরা দুজন নিজের শরীরের পুরো শক্তি লাগিয়ে দৌড়তে দৌড়তে সেই হলের বাইরে চলে আসে আর রোডে আরো দ্রুত গতিতে পালাতে শুরু করে আর নিজের রুমের কাছে যায়। ওদের দুজনের উদাস চেহারা দেখে বাড়ির মালকিন বুঝে যায় আর বলে, তোমাদের চেহারা এরকম উদাস কেন? আর সারা রাত কোথায় ছিলে? রাত্রি 12টা অবধি তোমাদের অপেক্ষা করছিলাম। আরিয়ান কম্পন স্বরে মালকিনকে সমস্ত ঘটনা বলে দেয় আর বলে, খুব কঠিন পরিস্থিতি থেকে আমরা বেঁচে এসেছি জানেন তো। আরে তোমাদের দুজনের ভাগ্য ভালো যে তোমরা দুজন সেই মৃত্যুর সিনেমা ঘর থেকে জীবিত ফেরত এসেছো। মৃত্যুর সিনেমা? আমি কিছু বুঝতে পারলাম না। 15 বছর আগে রোহিণীনগরের একটা হলে নাইট শোর সময় আগুন লেগেছিল। যেই লোকটার কাছে মুখ্য দ্বারের চাবি ছিল সে সবার আগেই পুড়ে মরে গেছিল। 200-র বেশি লোক মারা গিয়েছিল আর এত ভয়ঙ্কর আগুন ছিল যে কেউই বাঁচতে পারেনি। লোকেরা কষ্ট পেয়ে পেয়ে মরেছিল। তখন থেকে লোকেরা ওখানকে চিৎকারের আওয়াজ শুনতে পারে। সেই সিনেমা ঘর ভুতিয়া হলের নামে প্রসিদ্ধ। সুনীল সেই প্রক্রিয়া বুঝতে পেরে গেছিল। সে ব্যাস সেই রাত হওয়া ঘটনার পুনরাবৃত্তি করছিল আর রিকশাওয়ালা তাদের নেশার লাভ উঠিয়ে তাদেরকে চন্দননগরের জায়গায় রোহিণীনগর ছেড়ে দিয়েছিল।